নমস্কার বন্ধুরা। তো এর আগের ভিডিওগুলোতে অবশ্যই জেটেড বাংলা ব্যাকরণ সবগুলো কমপ্লিট করেছি। তো আজকে দেখো, বাংলা ব্যাকরণের টপিক হয়ে যাওয়ার পরে বলেছিলাম পেডাগজি যে পার্টটা সেইটা কভার করলেই বাংলা ভাষাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বাংলা পেডাগজি থেকে প্রথম পার্ট যেটা সেটা ডিসকাস করব, ভাষা শেখার তত্ত্ব। সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে আমরা এগুলো ডিটেলে পড়বো। এখানে হালকা করে একটু কনসেপ্ট ক্লিয়ার করলেই হয়ে যায়। বাংলা ভাষার পেডাগজি এগুলোতে সেরকম পুরোপুরি সিডিবি পড়তে হয় না। তো দেখো, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আলোচনা করব। কি বলেছে, ভাষা শেখার তত্ত্ব সিলেবাস অনুযায়ী করব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো প্রথমেই সিলেবাসে পেডাগজিতে ভাষা শেখার তত্ত্ব রয়েছে জেটেড বাংলা ভাষা থেকে। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং এই ইংলিশ টার্মগুলো মনে রাখবে, কারণ আমরা যখন ইংলিশ পেডাগজি ডিসকাস করব তখন কিন্তু ইংলিশেও এগুলো কাজে লাগে। তো ভাষা শেখার তত্ত্ব অর্থাৎ শিখবে যেটা, সেটা বাংলাতে কিন্তু দেখো শেখাই বলছি, বাংলাতে শেখা এরকম করে বলছি লার্নিংটাকে, আর অ্যাকুইজিশনটাকে আমরা বলছি আত্মীকরণ বা আয়ত্তীকরণ, মানে আয়ত্ত করা আমাদের বলে না, কোনো কিছু কাজ নিজের আয়ত্তে করা, সেই জিনিসটাকে বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আর লার্নিং বলছি শেখাটা হলো। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিংয়ের যে থিওরিগুলো সেগুলো আলোচনা করবো। এবার দেখো, এখানে একটা টেবিলের মতো করেছি যাতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের যেটা পার্থক্যটা বোঝা যায় এবং তাদের যে এক একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সেগুলো ক্লিয়ার হয়। আচ্ছা, প্রথমে বলি অ্যাকুইজিশন মানে হলো ভাষা অর্জন, আর লার্নিং মানে হলো শিখন, অর্জন বা আয়ত্তীকরণ। এবার দেখো, বাংলার একটা ব্যাপার কি, ইংলিশে একটা ফিক্স টার্ম থাকে, অ্যাকুইজিশন মানে অ্যাকুইজিশনই থাকবে এক্সামেও। এবার ভাষা একবার আয়ত্তীকরণ থাকবে, একবার অর্জন থাকবে, একবার অন্য অন্য টার্ম থাকে। এবার বাংলা ভাষা হিসেবে বিভিন্ন রকম শব্দভাণ্ডার ব্যবহার করতে পারে। আর সিটেটের নর্মালি বাংলা কোশ্চেনটা একটু ট্রিকি হয়, মানে একদম ইজি আর কি, গড়পত্তা টাইপের কোশ্চেন হয় না, ইজিলি অতটা মানে বোঝা মুশকিল হয় কখনো কখনো। তো সেই জন্য আমাদেরকে সাইডে যেই অ্যাকুইজিশন লার্নিং এই পার্টগুলো মনে রাখতে হবে, অনেক সময় ব্র্যাকেটে দেওয়া থাকে। আর তাছাড়া অর্জন বা আয়ত্তীকরণ মনে রাখলেই হবে। আচ্ছা, এবার দেখো ভাষা অর্জন বা অ্যাকুইজিশনটা ফার্স্টে বলি। ভাষা অর্জন, এই যেমন ধরো ছোট বাচ্চা কিন্তু যখন জন্মগ্রহণ করে তারপর থেকে ধীরে ধীরে মা যেটা কথা বলে সেটাই কিন্তু শুনে, মা বা আশেপাশে পরিবারের লোকজন যা বলে তাই। বাবা মা যদি বলে যে খাবে, বাবা যদি ডাকে আসো আয় শোনা এরকম করে, তো অটোমেটিক্যালি বাচ্চার কানে কিন্তু বিভিন্ন রকম আমাদের মানে শব্দ চলে যায়। এই বিভিন্ন রকম শব্দ যাওয়ার জন্য তারা অটোমেটিক্যালি কিন্তু সেটা কিন্তু খেলতে খেলতে বা পড়তে পড়তে সেগুলো কিন্তু শিখে যায়। এবার পরবর্তীকালে হয়তো এই যে যেমন স্কুলের ক্ষেত্রে কোনো বাচ্চা প্রতিদিন ধরো অভ্যেস করাচ্ছ ছোট বাচ্চাদের যে মে আই গো টু টয়লেট এরকম বলবে, তার কিন্তু জানে না সেটার মিনিং কি বা কি এই এরকম। তার শুধু হঠাৎ করে মানে সেটা শুনতে শুনতে পাশের বাচ্চারা বলছে সেই শুনেই কিন্তু তারা কথাটা বলছে। এবার এইটা হলো কি স্বাভাবিক এবং অবচেতন প্রক্রিয়া। অবচেতন মানে কি, আমরা দেখবো যে কোনো কাজ নিজের মানে অজান্তেই করে ফেলি, সেটা তখন পরবর্তীকালে হয়ে যায় কাজটা। তো সেইটা হলো ভাষা অর্জন। যখন ছোট বাচ্চা শিশু অবস্থা থেকে ভাষাটা মানে অটোমেটিক্যালি মাতৃভাষা, এবার বাচ্চা যেই ভাষাটা তার মা বা আশেপাশের লোকেরা বলবে সেটাই তার হলো মাতৃভাষা। এবার সেই মাতৃভাষাটা কি অটোমেটিক্যালি তো সে কিন্তু বলতে শুরু করবে, সেও বলবে মা খাবো, মা ভাতু এরকম টাইপের। এবার তুমি কিন্তু তাকে ভাষাটা শিখোনি, এইটা মা, তাকে কিন্তু ব্যাকরণ ধরে ধরে শেখাওনি। যেমন ইংলিশ আমরা শিখতে যাই বা সংস্কৃত শিখতে গেলে আমাদের কিন্তু আগে মানে এবার বাচ্চা কিন্তু শেখে দেরিতে, কথা বলাটা কিন্তু 2 বছরের মধ্যে শিখে যায়। হ্যাঁ, এবার কিন্তু যেটা লার্নিং বলছি, যেটা হলো শিখন, সেটা কিন্তু আমরা পরে এবিসিডি শেখাই না, 3 বছর 3.5 বছর এসবে গিয়ে এবিসিডিটা শেখানো হয়। কিন্তু তার আগে বাচ্চা যথেষ্ট কথা বলা শিখে যায়। তো সেই শেখা, যেটা কথা বলাটা শিখলো যে বাচ্চাটা, সেটা কিন্তু তার অবচেতন মনে হয়েছে, অর্থাৎ সে কিন্তু জানেই না সে শিখছে এরকম। তো যেই মানে ভাষাটা সেটা অবচেতন অর্থাৎ স্বাভাবিক বা সাবকনসিয়াস যেভাবে যদি হয় মাইন্ডে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো ভাষা অর্জন বা অ্যাকুইজিশন। আর যদি নিয়ম মাফিক বা সচেতনভাবে কনসিয়াস, মানে স্কুলে ধরো ইংলিশ শিখছো, তাহলে এখানে ইংলিশে বলছে এটা এটা এটার মানে এটা, এটার মানে ওটা, এটার মানে এটা, এইভাবে করে পড়ে আসবে, এটার এরকম রুল। বা গ্রামারের কথা বলতে গেলে বড় ক্লাসে আমরা ধরো গ্রামার যেমন বললাম, সেন্টেন্স ফর্ম করার সাবজেক্ট অবজেক্ট ভার্ব,
তাহলে সাবজেক্টের সাথে ভার্ব, তারপরে অবজেক্ট আসবে। তো এইভাবে করে করে সেটা তুমি রুল হিসাবে করছো, তাহলে একটা নিশ্চয়ই নিয়ম থাকছে তার মধ্যে। তাহলে নিয়ম থাকার জন্য এবং সচেতন মাইন্ডে তুমি জানো যে তুমি ইংলিশ এখানে শেখার জন্যই ভর্তি হয়েছো এরকম, বা স্পোকেন ইংলিশ ক্লাসগুলোতে জোর করে ধরো মানে ইংলিশটা শেখার জন্য ওখানে জোর করে তুমি শিখছো, তোমার এরকম নয় যে তোমার হয়ে গেছে। এবার যেটা হয়ে যায় সেটা অ্যাকুইজিশন, আর যেটা নিজে থেকে জেনে শুনে শিখছো নিয়ম অনুযায়ী সেটা হলো কি ভাষা শিখন, বা সেটাকে লার্নিং বলছি, বোঝা গেল? তাহলে অ্যাকুইজিশন লার্নিং, অর্জন আর শিখনের মধ্যে এটাই পার্থক্য, যে একটা স্বাভাবিক এবং অবচেতন প্রক্রিয়া, মানে নিজের অজান্তেই হয়ে যাচ্ছে, আর একটা সচেতন তুমি জেনে শুনে একটা নিয়মের মধ্যে দিয়ে করছো, প্রসেস হচ্ছে ওখানে। হলো। এবার বলেছে পরিবেশ, কীরকম পরিবেশ ভাষা অর্জনের ক্ষেত্রে আমরা দেখো প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যেমন নেচারের সাথে, বা সমাজের সাথেও আমরা মিশে কিন্তু শিখে যাই। সমাজে অনেক রকম দাদু ঠাকুমা অনেকে অনেক রকম এক এক রকম এক কথা বলে, বাচ্চা কিন্তু অনেক কথাই বলে ফেলে, তখন কিন্তু বাচ্চা ভাবে না যে এই কথাটা মানে শিখেছে সে ওইভাবে। তো সেক্ষেত্রে কিন্তু সামাজিক যে পরিবেশটা সেটা দরকার হয়। তো এক্ষেত্রে দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা মেন ইম্পর্টেন্ট ভাষা অর্জনের ক্ষেত্রে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ ওয়ানও বলি, L1 এটাকে বলি। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা প্রথম ভাষাটা শিখছে সেটাকেই বলছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক পরিবেশে সেটা লার্নিংটা করছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশও হতে পারে, কোনো ক্ষেত্রে হিন্দি হয় কারো। তো সেরকম যেই ল্যাঙ্গুয়েজটা তার সেকেন্ড, প্রথমটা তো মাতৃভাষাই হবে না, যে কোনো হিন্দি হোক, বাংলাই হোক, তেলেগু হোক, তামিল হোক, বা মানে ইংলিশেরও যদি হয়, সেক্ষেত্রে প্রথম যেটা তার মায়ের ভাষা সেটাই তার মাতৃভাষা, তার মানে সেটাই তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। তো নর্মালি অ্যাকুইজিশনটা হয় কি, এবার ইংলিশে যারা ছোট বাচ্চারা, যেখানে ধরো পরিবেশ সবাই ইংলিশে কথা বলছে, তো বাচ্চা অটোমেটিক্যালি ইংলিশটা শিখে যাবে। তো সেরকমই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সবসময় তার মাতৃভাষাই হচ্ছে। আর বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক পরিবেশে যেখানে সে নতুন করে শিখতে আসছে কোনো কিছু, সেখানে কিন্তু তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ L2টা শিখছে। নেক্সট হলো ব্যাকরণ। এবার দেখো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এগুলোর থেকেই মানে কোশ্চেন দিয়ে দেয়। আর সিটেট এক্সামের মতোই জেটেট এক্সামগুলোতেও এখন অনেকটাই শুরু করবে যে মানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিটেট পরীক্ষাগুলোতে দেখবে ল্যাঙ্গুয়েজটা একটু আগের থেকে একটু টাফ করেছে, তো সেক্ষেত্রে আমাদের সেভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। হলো। এবার দেখো ব্যাকরণের নিয়ম জানা বাধ্যতামূলক নয়, কারণ এখানে ছোট বাচ্চা কি এখন যদি ওইটুকু দুধ খাওয়া বাচ্চাকে তুমি যদি বলো ব্যাকরণ জেনে এটা বলবে না 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 মা খাবো, ওটাতে কিন্তু পুরো বাক্য হলো না, মা কি খাবো, কি ওখানে কিন্তু বাচ্চা বলেনি ভাত খাবো, মা দুধু, মা ভাতু এরকম করে বলছে। তাই এইটুকুতেই কিন্তু মা বুঝে যাচ্ছে যে, বা কান্নার একটু কান্নাতে বলছে ওটা 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 বললেই মা বুঝতে পারছে। তো ওটা কিন্তু পুরোপুরি একটা কি সেন্টেন্স নয়, কিন্তু সেটা যদি আমরা লিখতে যাই সেখানে কিন্তু ব্যাকরণের নিয়ম মেনে আমাদের করতে হবে। তো সেখানে ব্যাকরণের নিয়ম কিন্তু বাধ্যতামূলক হচ্ছে না। আর যখন আমরা প্রপারলি ইংলিশে শিখছি বা যে কোনো ভাষা, সংস্কৃত ভাষা বা শিখছি, এগুলোর ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটাই হোক, ইংলিশটা হলো, তো সেক্ষেত্রে ব্যাকরণের নিয়ম জানা এবং অভ্যেস করা বাধ্যতামূলক। আমরা যদি ব্যাকরণের নিয়ম ওখানে সাবজেক্টের পরে ভার্ব না বসাই, তারপরে অবজেক্ট না বসাই, তাহলে সেন্টেন্সটা কি হবে না। ওখানে কিন্তু ভার্বের উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের আশেপাশেই ভার্ব থাকবে। তাহলে শি ইজ এ গার্লটা বসাবো প্রপারলি, তারপরে তো সেন্টেন্স হবে। তারপরে ধরো ইজ এ শি গার্ল এরকম বসালে হবে না। তো তাহলে সেটা একটা নিশ্চয়ই নিয়ম আছে, আর আমরা নিয়ম মেনেই গ্রামারটা করি। তো সেই জন্যই এটা হলো ব্যাকরণের নিয়ম জানা এবং অভ্যেস করা এখানে বাধ্যতামূলক, সেটা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন। হলো। এবার দেখো প্রচেষ্টা, কোনো আনুষ্ঠানিক প্রচেষ্টার প্রয়োজন নেই। ভাষা আয়ত্তীকরণ বা অর্জন যেটা অ্যাকুইজিশন, সেটাতে কোনো আনুষ্ঠানিক মানে এখন যদি বলে যে প্রচেষ্টা করে শিখতেই হবে জোর করে, এরকম কোনো ব্যাপার নয়, অটোমেটিক্যালি তো শিখে যাবে। সেখানে তো চেষ্টা তো করতেই হবে না, সাবকনসিয়াস মাইন্ড বলেছে, তাহলে সেখানে সেই চেষ্টার প্রয়োজনই নেই। কিন্তু এটা প্রতিনিয়মিত অভ্যাস এবং প্রচেষ্টা করতে হবে। ইংলিশ করতে গেলে বা ইংলিশ বলতে গেলে তোমাকে প্রতিদিন ভুলে যাবে, নাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে করে প্রসেস করে ডেলি অনেক প্র্যাকটিস করতে হবে, তারপরে তুমি প্রপারলি বলতে পারবে। নিজের মাতৃভাষায় বলো তো যা মানে এখান থেকে ওখান থেকে কত কি বলতে পারবে, কত শব্দ ভাণ্ডার বলতে পারবে। তো সেটাই হলো ব্যাপার ভাষা অর্জন এবং ভাষা শিখনে। তাহলে এই মেন পার্টগুলো মনে রাখলেই এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।
তো প্রথমে বললাম যে এটা স্বাভাবিক এবং অবচেতন প্রক্রিয়া ভাষা অর্জন, তার সাবকনসিয়াস প্রসেস হয়। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা আমরা যেটা ব্যবহার করি মায়ের মাতৃভাষা। ব্যাকরণের নিয়ম জানা বাধ্যতামূলক নয়, কোনো আনুষ্ঠানিক প্রচেষ্টার প্রয়োজন নেই। এবার উদাহরণগুলো ভালো করে মনে রাখলেই এই জায়গাগুলো থেকে যেমন কোশ্চেনই আসুক করা যাবে। ভাষা শিখনের ক্ষেত্রে আমরা জানি ইংলিশটা মনে রাখবে, আর এটা বাংলাটা বা আমাদের যেটা মাতৃভাষা বাংলা সেটার ক্ষেত্রে হলো। তাহলে এবার ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে যেতে হবে বা অন্য কোনো বিদ্যালয় না হলে অন্য কোনো সেন্টার, কোচিং সেন্টার বা যেটাই হোক প্রাতিষ্ঠানিক পরিবেশ, সেখানে এটা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে ব্যবহার করবো, কারণ আমাদের মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অলরেডি। আর ব্যাকরণের নিয়ম জানা এবং অভ্যেস করা তো খুবই বাধ্যতামূলক, এটা তো আমরা বুঝতেই পারি যে ব্যাকরণ নিয়ম না জানলে সেটা ভুল হয়ে যায়। সেন্টেন্স প্রতি নিয়মিত অভ্যাসটা দরকারি, আমরা নাহলে কিন্তু শিখতে পারি না। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আশা করি ক্লিয়ার হলো। এবার এই ভাষা শেখার তত্ত্বের মধ্যে এই পার্টটার পর থেকে মেন আর একটু পার্ট আছে, যেটা হলো এখানে কিছু সাইকোলজিক্যাল থিওরি আছে, অর্থাৎ প্রধান ভাষাতাত্ত্বিক তত্ত্ব আছে। 3জন বিজ্ঞানী এখানে আছে দেওয়া, একটা নোয়াম চমস্কি, তারপরে নেটিভিস্ট থিওরি দিয়েছিলেন বিএফ স্কিনার, বিহেভিয়ারিস্ট থিওরি, আর জিন পিয়াজেটা আমরা সিডিপিতেও পড়বো, কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, আর লে ভাইগাস্কি, এটাও সিডিপিতে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম হলো। তো এই কয়েকটা থিওরিস্ট পড়লে আমাদের এই পার্টটা কভার হয়ে যাবে। তো প্রধান ভাষাভিত্তিক তত্ত্ব যেটা কি সাইকোলজিক্যাল থিওরিস। এবার এর মধ্যে নম চমস্কি মেন। বাংলা মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নম চমস্কিটা বেশি করে পড়তে হবে, যেহেতু সিডিপিতে আমরা সেভাবে এটা পড়ছি না। তো নম চমস্কি হলো নেটিভিস্ট থিওরি দিয়েছিলেন। এবার চমস্কির মতে শিশু জন্মগতভাবে ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্মায়। মানে নোয়াম চমস্কি বলেছিলেন যে মানে একটা ডিভাইস, সেটা হলো এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসটা শিশুদের মানে মাথাতেই অলরেডি স্টোর করা আছে, মানে ওখানে কিন্তু সিস্টেম করাই আছে যে সেই ডিভাইসটা নিয়ে জন্মেছে। তো অটোমেটিক্যালি শিশু ওখানে কিন্তু ভাষাগুলো শুনছে এবং স্টোর করছে এবং সেখান থেকে জেনারেট, যেমন আমরা এআই, তো এআই এর সাথে কথা বলি, যেমন গুগলে জেমিনাই বা চ্যাট জিপিটি, কিছু বলার আগেই তারা বিশেষ করে অনেক কিছু ইনফরমেশান জেনে যায় অটোমেটিক্যালি। তো সেক্ষেত্রে কিছু হালকা ইনফরমেশান দিলে বাকিটা পুরো ওরা নিজেরাই মানে তৈরি করে নেয়। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, মানে ওরকমই মিল পাওয়ার মতো, যে ওদের মধ্যে আমাদের সম্পর্কে একটা ডিভাইস অলরেডি পুট করা আছে। তো ওই রকমই নম চমস্কি বলেছিলেন যে বাচ্চাদের মধ্যেও মানে এরকম কোনো একটা ডিভাইস অলরেডি দেওয়া আছে, যার ফলে তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাকোয়ার করতে পারে, তাড়াতাড়ি ভাষা অর্জন করতে পারে। আরেকটা বলেছেন ইউজি অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার। এই টার্মগুলো মনে রাখবে, এগুলো ইংলিশ কেন পেডাগজি যে কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল গ্রামার অর্থাৎ মানে ইউনিভার্সাল বলতে সবার জন্য যেই গ্রামারটা, সেটারও ধারণা তিনি দিয়েছেন, বলেছেন তারা কিন্তু ইউনিভার্সাল গ্রামারটা জানে। এবার শিশু তার মস্তিষ্কে থাকা এই জৈবিক ব্যবস্থা, যেটা এলএডি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অনেক সময় ফুল ফর্মটাও আসে, সাহায্যে পরিবেশ থেকে শোনা ভাষাকে ব্যাকরণ সম্মতভাবে গ্রহণ করতে পারে। এই কথাটা বলেছিলেন যে তারা পরিবেশ থেকে কোনো কিছু নিয়ে সেটাকে একদম পুরোপুরি ব্যাকরণভাবে তারা কিন্তু ক্যাপচার করতে পারলো। এবার কথাটা সত্য না মিথ্যে সেটা কিন্তু সেভাবে প্রমাণ হয়নি, কিন্তু এটা একটা ধারণা বলতে পারো, তো এই জন্য এটা পড়তে হয়। তো এরপরে দেখো বিএফ স্কিনারটাও ইম্পর্টেন্ট, কারণ অনেক রকম কোশ্চেনগুলোতে থাকে নেগেটিভ আনসার থাকে। তো সেই ক্ষেত্রে নেগেটিভ আনসারটাকে আমাদের মানে ঠিকঠাক করে আনসার করার জন্য এই বিএফ স্কিনারটা পড়তে হবে। বিএফ স্কিনারের বিহেভিয়ারিস্ট থিওরি অর্থাৎ ব্যবহারবাদী, মানে আগেকার যেমন স্ট্রিক্ট প্যারেন্টস হয় বা এখনকার তো অনেকটাই মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। আগেকার বেশিরভাগই মানে শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে কি হতো, সবকিছুতেই মানে একটা চাপের মধ্যে, মানে না পারলেই মারবে, না পারলেই করবে, এরকম বকাবকি মারামারি। বা শিশুদের যেমন স্কুলের ক্ষেত্রে হয়তো মানে এখনকার দিনে অনেকটাই কমে গেছে সেই জিনিসগুলো। তো ওই প্র্যাকটিস মানে না পারলেও মুখস্থ জোর করে মুখস্থ করেই যাবে, প্র্যাকটিস করে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস কিছুটা ভালো আছে অবশ্যই থাকে, কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে যদি শুধুমাত্র প্র্যাকটিসের উপর কনসেপ্ট ক্লিয়ার নাই আর ওটাই করে যাচ্ছে, তো সেটাতে হয় না। হ্যাঁ, প্র্যাকটিস দরকার, কারণ সেটাতে কিছুটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ওই মানে অভ্যেসগুলো একটু হলে হবে, কিন্তু পুরোপুরি শুধুমাত্র ওই প্র্যাকটিসই করা ঠিক নয়। তো এক্ষেত্রে দেখো তিনি আচরণবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অনুকৃতি ইমিটেশন মানে দেখে অন্যের ইমিটেশন করা, মানে কি ধরো একটা এক্সাম্পল দিই সোজা সাপটা,
একটা বাচ্চা, ছোট বাচ্চা মাকে দেখেছে লিপস্টিক করতে, মেকআপ করতে। এবার দেখবে, হঠাৎ করে দেখবে, তুমি জানোই না কখন কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, এসে দেখবে আয়নার সামনে লিপস্টিক পরে সেজে গুজে পুরো মুখে ব্লাশার ট্লাশার, মানে জানে ও টুকটাক লাগাতে হয় কিন্তু সেভাবে জানে না, যাই হোক এরকম করে লাগিয়ে বসে আছে। তো তুমি এসে দেখলে কেমন করে জানলো, ও তো সেরকম ভাবে জানেই না এগুলো লাগাতে, কিন্তু লাগিয়ে বসে আছে। তো সেরকম ওটা বাচ্চা তোমাকে কি করছে, নকল করছে। আমরা বলি না যে নকল করবি না, সেরকম। তো বাচ্চা দেখেছে কখন যে মা এরকম ভাবে মেকআপ করে সাজে গোজে, তা আমিও এবার মার পার্স থেকে বের করে লিপস্টিক টিপস্টিক সব কিছু বের করে ওই জিনিসটা করছে। তো সেরকম এই কথাটা বলেছেন যে ভাষা শেখে, তাহলে বাচ্চা এখানে কি করে শিখলো, ওখানে মেকআপটা বাচ্চাকে তুমি বলে দাও এইভাবে লিপস্টিক করতে হয়, এইভাবে আলাদা করে কিন্তু ট্রেনিং দাওনি, কিন্তু অথচ ট্রেনিং নেওয়া হয়ে গেছে। তো সেটা হলো ইমিটেশন, অর্থাৎ অনুকৃতি বা নকলের মাধ্যমে। তারপরে প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমে, মানে বিএফ স্কিনারের মতে যে যত প্র্যাকটিস করবে তত শিখবে, প্র্যাকটিস করেই যাবে। ধরো কোনো বাচ্চা কোনো কারণে একটা হয়তো ভুল করেছে, এবার তাকে বললো 1000 বার লিখতে হবে, এবার ওটা কিন্তু একটা মেন্টালি প্রেশার। কারণ ঠিক আছে ভুল হয়েছে, 1-2 বার লিখে নিল, বুঝে নিল, কিন্তু যদি অত পরিমাণে লিখে ওরও মানসিক হেলথটা কিন্তু ঠিক থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা ওর বরডম হয়ে যাবে আর কি, খুব চাপের হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলেছেন যে অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস করলে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে ভাষা শিখতে পারবে। শক্তি বৃদ্ধিমূলক উদ্দীপক বা রিইনফোর্সমেন্ট মানে আবার মানে সেম জিনিসটা তাকে কিন্তু করতে হবে, এবং তার জন্য তাকে কোনো রেওয়ার্ডের ক্ষেত্রে, যেমন একটা সময় চকলেট দিল, পড়াশোনা না করলে চকলেট দিলেও করলো, এবার ডেলি ডেলি চকলেট পেয়ে গেলে অভ্যেস হয়ে গেল, তখন কিন্তু তার আর ওই রেওয়ার্ডটা নিতে ভালো লাগবে না, বা পানিশমেন্টটার জন্য তার ভালো লাগবে না, তার জন্য তো সে কিন্তু কাজটা করবে না। বোঝা গেল? তো সেই রেওয়ার্ড বা পানিশমেন্টটা দিলেই যে আমরা তাকে ইনস্ট্যান্ট একটা গাড়ি কিনে দেবো, একটা চকলেট কিনে দেবো, আজকে যদি ভালো করে লিখিস তাহলে করে দেবে, ডেলি ডেলি ও তো জানে যে চকলেট কিনে দেবে, ওটা তো একই ব্যাপার। তো তারপরে কিন্তু বাচ্চার মধ্যে সেই ইয়েটা নষ্ট হয়ে যাবে যে হুর আমি করলেই কি ও চকলেট, আমার আর সেম চকলেটও ভালো লাগবে না। তো এই বিষয়গুলো দেখো, ভাষা তাহলে শেখে বাচ্চা কি করে, 1 নম্বর অনুকৃতি বা ইমিটেশন অর্থাৎ নকল করে, তারপরে অনুশীলন বা প্র্যাকটিস করে, এবং শক্তি বৃদ্ধিমূলক উদ্দীপক যেটা হলো রিইনফোর্সমেন্টের মাধ্যমে। আর জিন পিয়াজে, এবার দেখো এই যে বিএফ স্কিনার, এটা কিন্তু নেগেটিভ বিশেষ করে, মানে কারণ এখন এই রিইনফোর্সমেন্ট ইমিটেশনগুলো কিন্তু সেভাবে মানে এখনকার যেহেতু মানে চাইল্ড সেন্ট্রিক, তো মানে টিচার সেন্ট্রিক নয়, এবার বাচ্চার যেটা ভালো থাকবে সেগুলো কিন্তু পজিটিভ অপশন, মানে যেখানে ওরা ভালো ফিল করবে, যেখানে ওদের মেন্টাল হ্যারাসমেন্ট হবে না। এবার দেখো 100 বার লিখতে দিলে দিলে অনেক সময় তাদের মেন্টাল হ্যারাস হয়, অনেকে মানে শরীর অসুস্থ হতেও পারে, বা মেন্টালি চাপ পড়ে অতগুলো লিখতে তো অনেকটা, তো সেই জন্য ওগুলো কিন্তু নেগেটিভ অপশন। এবার হ্যাঁ, তো যদি হ্যাঁ আছে রেওয়ার্ড, এবার যদি বলে খারাপভাবে রেওয়ার্ড মানে দিচ্ছে, যেটা হলো তার মানে সমস্যা হতে পারে, যে সে রেওয়ার্ডে কোনো একটা লোভ তৈরি হচ্ছে বা সেটার ক্ষেত্রে নয়। হ্যাঁ, ভালো ক্ষেত্রে হলে যেমন অপশন হিসাবে, কোশ্চেন হিসাবে সেখানে কিন্তু অপশন চুজ করতে হবে। সবসময় যে নেগেটিভ, যেমন প্র্যাকটিস কিন্তু সবসময় নেগেটিভ হয় না। যেমন ইংলিশ আমরা যদি শিখতে যাই, আমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে, সেখানে কিন্তু অপশন নেই। তো সেই জন্য সব ক্ষেত্রে নেগেটিভ হবে না, কিন্তু কোশ্চেন হিসাবে আমরা দেখবো যে কোন অপশনগুলোতে নেগেটিভ হবে। তবে দেখো জিন পিয়াজে, যেটা জিন পিয়াজেরটা আমরা সিডিপিতে ভালো করে পড়বো। এটা হলো কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। কগনিটিভ মানে এটাই যে মানে কগনিশন অর্থাৎ প্রজ্ঞামূলক যেটা বিকাশ, সেইটা অংশ হিসেবে ধরা হচ্ছে, মানে সে ভাষার বিকাশ ঘটবে শিশুর জ্ঞান বা প্রোগ্রামরা। তিনি বলেছিলেন যে এই যে স্কিমার কথাটা, যেমন সিডিপিতে আমরা ভালো করে পড়বো, স্কিমা আমাদের মাথার মধ্যে অলরেডি একটা স্কিমা আছে, সেটা মানে স্টোরেজ হিসেবে কাজ করছে। আমরা যদি কোনো ইনফরমেশন যদি মানে নেই, সেটাকে কালেক্ট করার পর স্কিমাতে আমাদের স্টোর হয়ে যায়, অর্গানাইজ হয়ে যায়। যেমন বাড়িতে যেমন কম্পার্টমেন্ট, মানে একটা একটা করে রুম থাকে, ট্রেনে যেমন কম্পার্টমেন্ট থাকে একটা একটা করে, তো সেরকম অর্গানাইজ হয়ে যায় প্রপারলি। যখন যেটা ইনফরমেশন আমাদের দরকার হয় তখন সেটা স্কিমা থেকে আবার আমরা নিতে পারি। তো সেরকমই বলেছে যে কগনিটিভ ডেভেলপমেন্টের অংশ হিসেবে। তো তার ক্ষেত্রে এই মানে যেটা পেডাগজির এখানে ভাষার ক্ষেত্রে বলেছেন যে চিন্তন আগে আসে, তারপরে ভাষা অর্থাৎ থট, মানে তিনি বিশেষ করে থটের, যেহেতু স্কিমার কথা বলেছেন কগনিটিভ ডেভেলপমেন্ট, তো থটটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, তারপরে ভাষা বা ল্যাঙ্গুয়েজ আসে। এই টার্মটা মানে প্রায় খুবই সিটেটের এক্সামে তো বেশিরভাগ এইগুলো থেকে কোশ্চেন আসে, এবার জেটেটেও কিন্তু এই পার্টগুলো ভালো করে দেখে যেতে হবে। তো থট আগে আসে আর ল্যাঙ্গুয়েজ পরে আসে, এটা বলেছিলেন জিন পিয়াজে। মানে চিন্তা শক্তি, বাচ্চা আগে চিন্তন ক্ষমতা তৈরি হবে বাচ্চার মধ্যে, যেটা কোনো কিছু সম্পর্কে ভাবনা চিন্তা থিঙ্কিং আসবে, এবং তারপরে ধীরে ধীরে তারপরে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হবে।
কিন্তু লে ভাইগাসকি কিন্তু ওটা মানে ওটাই মানে সেমটা বলেনি, একটু আলাদা বলেছেন। সেটা বলেছেন লে ভাইগাসকি যেহেতু সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ছিলেন, অর্থাৎ তিনি সামাজিক পরিবেশটার বেশি মানে কালচার যেটা সেটাতেই বেশি প্রায়োরিটি দিতেন। সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ ভাষা চিন্তন সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, মানে বাচ্চা যত সামাজিক পরিবেশে থাকবে এবং সমাজের আশেপাশে যত মেলামেশা করবে তত কিন্তু তাদের মধ্যে ভাষাটা ডেভেলপ হবে। তো সেটা বলেছেন লে ভাইগাসকি। 3টি ভাষার রূপ ব্যাখ্যা করেছেন, এর মধ্যে ছিল সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ বলেছেন +2, প্রাইভেট স্পিচ +3 আর ইনার স্পিচ +7। এবার দেখো সোশ্যাল স্পিচ মানে কি, আমরা যেটা সমাজে সবার সাথে একে অপরের সাথে কথা বলছি সেটা বাচ্চা 2 বছরের পর থেকে শিখে যায়, কেউ কেউ সমাজে যে যা আছে তার ফ্যামিলি মেম্বারের সাথেও কথা বলে। প্রাইভেট স্পিচ মানে একটু একটু মানে নিজে নিজে কথা বলে, এটা এটা করবো না, মা বকবে, এই করবো ওই করবো, এরকম। আমরা দেখো এখনো কিন্তু প্রাইভেট স্পিচ নিজেরাও বলি নিজেদেরকে সেলফ রেগুলেট করার জন্য। আর ইনার স্পিচটা তো 7 বছরের পর থেকে হয়ে যায়। ইনার স্পিচ মানে মনে মনে কথা বলে যেগুলো। আর সিরিয়ালগুলো তো সবসময় দেখায় যে মনে মনে কথা বলছে এরকম। তো সেরকম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিজেরও মানে মনে মনে কিছু বলি যে এটা এটা এরকম বলা যাবে না, কোথায় কি বলা হবে না, বা কোন কাজটা করা হবে না, কি হবে বা কি করব এরকম। তো সেটা হলো ইনার স্পিচ। এবার তো লে ভাইগাস্কির ক্ষেত্রে বলেছিলেন যেমন থট যেটা হলো আগে আসা, ল্যাঙ্গুয়েজ পরে আসে, সেটা বলেছিলেন পিয়াজে। আর লে ভাইগাস্কি এখানে বলেছিলেন ল্যাঙ্গুয়েজটাই মেন, ল্যাঙ্গুয়েজটাই আগে আসে তারপরে মানে থটের। তো ল্যাঙ্গুয়েজকে ইনি বেশি প্রাধান্য দিয়েছেন। তো পিয়াজের ক্ষেত্রে থটকে প্রাধান্য দিয়েছে বেশি, ল্যাঙ্গুয়েজকে একটু মানে তারপরে বলেছে। আর লে ভাইগাস্কি বলেছেন ল্যাঙ্গুয়েজের কথাই বেশি, সোশ্যাল মানে ইন্টারাকশন এবং কালচারের বিষয়টা বেশি বলেছেন। আর আরেকটা পার্ট আছে হলো জেডপিডি আর স্ক্যাফোল্ডিং। দেখো এই জেডপিডি আর স্ক্যাফোল্ডিংটা হালকা করে বলে দিই। এখানে একটা সেন্টার আছে, এটাকে ধরলাম। ধরো এখানে তুমি একটু পড়াশোনা যেটুকু করছো করে মার্কসটা এতটা আনতে পারছো 80+, কিন্তু তোমার লাগবে হলো 100+। তো এই 100+ আনার জন্য মানে যতবারই আরেকবারই চেষ্টা করছে নিজে নিজে, 80 থেকে খুব বেশি হলে 83, 84 এরকম হচ্ছে, কিন্তু 100+ আর পৌঁছাচ্ছে না। তো এবার তোমাকে হয়তো কেউ না কেউ এখানে একটা কোনো টিচার হতে পারে, কোনো বন্ধু হতে পারে, বা সেলফ মানে কোনো মোবাইল এআই এর সাহায্যে বা জেমিনাই কারো হেল্প নিয়ে তুমি এইখানে 100+ স্কোরটা করতে পারলে। এবার যখনই 100+ স্কোরটা করতে পারলে তখনই তুমি ওই গোলটা অ্যাচিভ করতে পারলে। তাহলে এই যে তোমাকে যে হেল্পটা করলো হালকা করে টেম্পোরারি, এই হেল্পটাকে আমরা বলবো কি স্ক্যাফোল্ডিং। এই হেল্পটাকে বলবো স্ক্যাফোল্ডিং, অর্থাৎ তোমারই আশেপাশে কেউ তোমাকে কিন্তু এই জিনিসটা হেল্প করলো, স্ক্যাফোল্ড করলো। বোঝা গেল? তুমি প্রথমে যেইখানে এই এই পয়েন্টে ছিলে সেখান থেকে এই পয়েন্টে ওঠার জন্য যে হেল্পটা করলো সেটা স্ক্যাফোল্ডিং, বা বাংলাতে বলছি সেটাকে মাচা বা প্রয়োজনীয় সহায়তা, মাচা বা প্রয়োজনীয় সহায়তা। এবার এই যে যে জোনের মধ্যে আছো, এই প্রথমে এই জোনে ছিলে, সেখান থেকে যে এই জোনে যখন পৌঁছালে তোমার গোলটা অ্যাচিভ করলে, তো সেক্ষেত্রে তোমার যে পুরোটা এরিয়াটাকে আমরা বলছি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি। কি বলছি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি। তো এই জোনটার মধ্যে থেকেই তোমাকে হেল্প করলো অথবা মানে প্রয়োজনে যে সহায়তা করলো মাচা বা সেটাকেও বলতে পারি। তো তারপরে তোমার যে গোলটা অ্যাচিভ হলো সেটাকে বলছি স্ক্যাফোল্ডিং, আর জোনটাকে বলছি জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। হলো? তো আজকে ভাষা শেখার তথ্য থেকে এই পার্টগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট টপিকে ভাষা দক্ষতা যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।